আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হোপফুলি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এবং আমাকে দেখতে পাচ্ছ। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। ক্লাসটা দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাও। ঠিক আছে, যে আমি দেখতে পাচ্ছি যে ঠিক আছে, সাউন্ডটাও ঠিক আছে, ফাইন। তাহলে আমরা শুরু করি। সাউন্ড ক্লিয়ার কিনা এবং সবকিছু শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, আমরা ক্লাসটা আরম্ভ করতে পারি কিনা। ওকে, ঠিক আছে। তো সাউন্ডটা ঠিক আছে এবং আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। সবাই একটু খাতা কলম নিয়ে বসো। আজকে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ, এটা নিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে। ওকে, তো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাসটা। হোপফুলি সবকিছু ঠিক আছে এবং আমরা ঠিক আছে ঠিক আছে। ওকে, তো আসো আমরা আজকে যে কবিতাটা পড়বো এটা আমাদের পাঠ্য বইয়ের অত্যন্ত মোটামুটি কঠিন একটা কবিতা বলা চলে। তো কবিতাটা অনেক কঠিন, মাইকেল মধুসূদন দত্তর। তো এটা আসলে আহ, আহ, এটা আসলে অনেক কঠিন ভাষায় লেখা। আমরা চেষ্টা করব যে পুরো কবিতাটা আমরা খুব সহজে পড়বো। ঠিক আছে। এটা 25-এর যারা রয়েছে, তোমরা 25-এর তো শর্ট সিলেবাসে একাডেমিক এক্সাম হবে, বাট অ্যাডমিশনে কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি আছে। এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি আছে। ঠিক আছে, গুড। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আমরা আজকের ক্লাসটা আমরা আরম্ভ করে দিচ্ছি। তো প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা আলোচনা করব কি নিয়ে বলতো? আমরা আলোচনা করব আমাদের যে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার প্রেক্ষাপটটা আমি তোমাদেরকে আগে একটু বুঝাবো, যে প্রেক্ষাপট আসলে কবিতাটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে এবং কবিতাটার আসলে বিষয়বস্তু কি, সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এটা মূলত মেঘনাদ বধ কাব্য যেটা রয়েছে মাইকেল মধুসূদন দত্তের, এই যে মেঘনাদ বধ, এই মেঘনাদ বধ কাব্য থেকে মূলত এটা কি করা হয়েছে, এটা নেওয়া হয়েছে। ওকে, তো এখন এই মেঘনাদ বধ কাব্যটা আমরা চেষ্টা করব যে আজকের ক্লাসে আমরা খুব ভালো করে তোমাদেরকে এটা, মেঘনাদ বধ কাব্যটা আসলে পুরোপুরি ভাবে তোমাদেরকে বোঝানো যাবে না। সংক্ষিপ্ত আমাদের আসলে যেই যতটুকু ঘটনা ততটুকু আমি একটু সংক্ষেপে তোমাদেরকে ঘটনাটা বলবো, যাতে করে তোমরা মোটামুটি একটা আনসার যাতে করতে পারো, মোটামুটি যাতে তোমাদের কি একটা আনসার করার একটা ক্যাপাবিলিটি হয়, এই জন্য আমি চেষ্টা করব। তো প্রথমত এখানে দুইটা পক্ষ রয়েছে, একটা হচ্ছে কি রাম পক্ষ, একটা হচ্ছে রাম, আরেকটা পক্ষ আছে সেটা কি, সেটা হচ্ছে রাবণ। তাহলে একটা হচ্ছে রামের পক্ষ আর একটা হচ্ছে রাবণের পক্ষ। এই পক্ষগুলো বোঝাটা আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দুইটা পক্ষ, একটা কিসের পক্ষ, একটা হচ্ছে রাম পক্ষ, আরেকটা হচ্ছে কি পক্ষ বলতো ভাইয়া, আরেকটা হচ্ছে রাবণের পক্ষ। একটা রামের পক্ষ আর একটা রাবণের পক্ষ। আচ্ছা, তো এখন এই যে রাম আছে, এই রামরা মূলত তিন ভাই। এক ভাই হচ্ছে রাম, আরেক ভাই হচ্ছে কে, কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ। ওকে, এরপর আরেকটা ভাই আছে, তার নাম হচ্ছে বিভীষণ। তার নাম কি, তার নাম হচ্ছে বিভীষণ, এবং তার একটা বোন রয়েছে। এই তিন ভাইয়ের একটা বোন আছে যার নাম হচ্ছে শর্পুনখা। ঠিক আছে, তার নাম কি বলতো, শর্পুনখা। এই হচ্ছে বোন। আর রাবণের একটা ছেলে আছে, তার নাম হচ্ছে মেঘনাদ। তাহলে রাবণের ছেলের নাম কি, রাবণের ছেলের নাম হচ্ছে মেঘনাদ। তো রামেরও একটা ছেলে, রামের একটা ভাই আছে, তার ভাইয়ের নাম হচ্ছে লক্ষণ। রামের ভাইয়ের নাম কি, লক্ষণ। আর এই যে আমাদের রামের তার বউ আছে, তার বউয়ের নাম হচ্ছে সীতা। ওকে, তার বউয়ের নাম কি, সীতা।
আর এই যে রাম, রাবণ, কুম্ভকর্ণ, তারপর হচ্ছে কি বিভীষণ, এই তিনজনের মার নাম হচ্ছে নিকৌশা। এই তিনজনের মায়ের নাম কি বলো? নিকৌশা। ওকে, নিকৌশা বা নিকৌশা সতী। তাহলে এই তিনজনের মায়ের নাম কি বলো তো? এই তিনজনের মায়ের নাম হচ্ছে নিকৌশা। বুঝছো? আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি এখানে আসলে প্রেক্ষাপট বা ঘটনাটা আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করি। আচ্ছা ফাইন, এখন খেয়াল করে দেখো, আমরা যদি একটু যদি খুব জিনিসটা একটু তোমাদেরকে বলি, তাহলে ঘটনাক্রমে একবার রাম আর সীতা এবং তার সাথে সাহায্য করার জন্য, এদেরকে সাহায্য করার জন্য লক্ষ্মণ একবার বনবাসে গিয়েছিল। তো বনবাসে যখন গিয়েছিল, বনবাসে যাওয়ার পর আমরা দেখি যে বনবাসে যখন গেল, তখন বনবাসে যাওয়ার পর এইখানে যে এই এই পাশ হচ্ছে ধরো বন, এইখানে বনবাসে থাকে কে? রাম, লক্ষ্মণ, সীতা। তো এই পাশে আবার এইখানে থাকতো এই এই রাবণ যারা আছে, এরা মূলত মানুষ ছিল না, এরা ছিল রাক্ষস। এরা এরা কি ছিল? এরা ছিল রাক্ষস। আর রাম যে আছে, এরা মূলত এই রাম, লক্ষ্মণ, এরা ছিল সাধারণ মানুষ ছিল। বুঝছো? তো এখন এই পারে যে রাম যখন বিভিন্ন সময় আর রামের সাথে দেখা হতো, তখন রামের সাথে তখন এই শূর্পণখার দেখা হতো, এবং শূর্পণখা এই রামকে মনে মনে কি করে? ভালোবেসে ফেলে। রামকে কি করে? মনে মনে ভালোবেসে ফেলে। তখন সে প্রপোজ করে রামকে, কিন্তু রাম বলে না, আমি বিবাহিত পুরুষ, আমার পক্ষে সম্ভব নয়, তুমি আমার ভাইয়ের সাথে গিয়ে চেষ্টা করে দেখো, একটু ট্রায়াল মেরে দেখো যে কাজ আসলে হয় কিনা। তো রাম যেটা করলো, রাম বললো যে তার ভাই লক্ষ্মণ, তখন লক্ষ্মণকে এই শূর্পণখা কি করে? প্রপোজ দেয়, তাকে বারবার বারবার কি ভালোবাসা বিনিময় করে। কিন্তু লক্ষ্মণ এতে আসলে কাবু হয় না, লক্ষ্মণ তার এই ভালোবাসা রিসিভ করতে রাজি নয়। লক্ষ্মণ বলে না, হবে না, আমি তানবীরের মতো সারা জীবন কি থাকতে চাই? সিঙ্গেল থাকতে চাই। বুঝছো? একা থাকতে চাই, একাকিত্বকে আমি বরণ করে নিয়েছি, তুমি শুধু শুধু আমার সাথে এইসব করো না, তুমি শুধু শুধু আমার সাথে কি এসব করো না। তো এখন আমরা যদি খেয়াল করে দেখি, তো ঘটনা হচ্ছে যে তখন এরকম যখন ডিস্টার্ব যখন অতিমাত্রায় করতেছে, এবং এরকম হয়, এই লক্ষণ যখন এখানে যখন পুকুর পাড়ে যখন পানি আনতে যায়, তখন এই পাশ থেকে শূর্পণখা তাকে কি করে? এভাবে পানি ছিটায়, এভাবে পানি ছিটাই মারে। হ্যাঁ, পানি ছিটায়, দুষ্টমি করে, তার সাথে দুষ্টু দুষ্টু কথা বলে দুষ্টমি করে। তা এখন এই লক্ষণ সে কি করলো? সে এই এই দুষ্টমি সে নিয়ে নিতে না পেরে সে একদিন কি করলো? সে একদিন এই শূর্পণখার একেবারে নাক কেটে দিল। কি কেটে দিল? নাক কেটে দিল। এখন বুঝতে পারতেছো, নাক কেটে দিলে কি তার কি কোনো সৌন্দর্য আর আছে? অবশিষ্ট আছে? নাই। এখন খেয়াল করে দেখো, কার নাক কেটে দিল? নাক কেটে দিল এই রাবণের বোনের নাক কেটে দিল। এটা কত বড় অপমানের কথা! রাবণ হচ্ছে রাক্ষস, রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, আর সামান্য একটা মানুষ তার বোনের নাক কেটে দিল। তখন যুদ্ধ লাগলো রাম আর রাবণের। এই জন্য বলা হয় রাম রাবণের যুদ্ধ। রাম আর রাবণের কি হলো? যুদ্ধ লাগলো। তখন এই যুদ্ধের সময় আমরা দেখি, যুদ্ধ আমাদের কবিতাটা যেখান থেকে মূলত শুরু হয়েছে, নিকম্বিলা জগাকার ছিল। এই নিকম্বিলা জগাকার, এখানে মূলত এই জগাকার মানে হচ্ছে যেখানে পূজা করে। এখানে মেঘনাথ পূজা করতেছে। এই মেঘনাথ সে কি করতেছে? পূজা করতেছে। পূজা করে সে পিছন দিকে দরজার দিকে তাকায় থেকে দেখে যে সেখানে লক্ষণ দাঁড়িয়ে আছে। তখন সে বলল, চিন্তা করলো যে লক্ষণ যে এখানে দাঁড়িয়ে আছে, লক্ষণ তো এই আমাদের রাক্ষস নগরীতে লক্ষণ তো প্রবেশ করতে পারবে না, এই জগাকারে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, তাহলে লক্ষণ কিভাবে প্রবেশ করলো? লক্ষণ কিভাবে জগাকারে প্রবেশ করলো? তখন সে খেয়াল করে দেখলো যে লক্ষণের পিছনে দাঁড়িয়ে আছে তার চাচা বিভীষণ। অর্থাৎ তার চাচা বিভীষণ তার ঘরের মানুষ হয়ে তার শত্রুকে কি করতে দিয়েছে? দাঁড়িয়ে আছে। এবং লক্ষণ তখন অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে, আর নিরস্ত্র ভাবে তখন মেঘনাথ কি করতেছে? জগাকারে পূজা করতেছে। এই জন্য বলা হয় ঘরের শত্রু বিভীষণ। তখন এই মেঘনাথ তার চাচাকে অর্থাৎ বিভীষণকে লক্ষ্য করে কিছু কথা বলল। এই যে কিছু কথা বললো, এটাই হচ্ছে আমাদের বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা। এটাই হচ্ছে কি আমাদের বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা। তাহলে ভাইয়া বলো তো, আমি কি তোমাদেরকে প্রেক্ষাপটটা বুঝাইতে পারছি? বিভীষণের প্রতি মেঘনাথ কবিতার পূর্বের প্রেক্ষাপটটা বুঝছো? এই পূর্বের প্রেক্ষাপটটা না বুঝার কারণে অধিকাংশ শিক্ষার্থী আসলে পারে না। বুঝছো? তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পূর্বের প্রেক্ষাপটটা ভালো করে পড়তে হবে, ভালো করে আমাদেরকে পূর্বের প্রেক্ষাপটটা জানতে হবে। পূর্বের প্রেক্ষাপটটা ভালো করে না জানলে আসলে তুমি এখানে কি করতে পারবা না? ভালো কিছু করতে পারবা না। ওকে, আমি কি বুঝাইতে পারছি? যা বাকি আছে সব পড়ানো হবে, লিমা, চাপ নাই, যা বাকি আছে সবই পড়াই দেওয়া হবে। ওকে, ওকে, আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি বলো তো? ওকে,
তাহলে হোপফুলি আমরা এতটুকু পর্যন্ত বুঝেছি। হ্যাঁ, আচ্ছা গুড, বুঝছি বুঝছি। ওকে, এইবার আসো আমরা এখন আমাদের মূল কবিতাতে চলে যাচ্ছি। তো মূল কবিতায় যাওয়ার আগে এখানে লেখক পরিচিতি দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নিবা। স্লাইডটা যখন তোমরা পেয়ে যাবে তখন সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তো আমরা এখানে মূল কবিতায় চলে যাচ্ছি, আমরা দেখি যে আমাদের মূল কবিতাতে কি বলা হচ্ছে, আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। সম্পর্কগুলো আমরা পড়তে পড়তে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে কার সাথে কার কি সম্পর্ক রয়েছে। তো আমরা এখানে প্রথমত বিভীষণ মেঘনাদ শুরু করতেছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। প্রত্যেকটা লাইন এত মানে গুরুত্বপূর্ণ যে তুমি যদি প্রত্যেকটা লাইন খুব গুরুত্ব দিয়ে যদি না পড়ো কখনোই কখনোই তুমি পারবা না, বুঝছো? প্রত্যেকটা লাইন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, না হলে এই লাইনগুলো যদি ভালো করে যদি না বুঝো তাহলে কখনোই এখানে আসলে ভালো করার কোনো সুযোগই নেই, বুঝছো? তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে, প্রতিটা লাইন আমাদেরকে কি করতে হবে বলো তো, ভালো করে পড়তে হবে। ওকে ফাইন, তো আমরা একটু পড়ি। তো মেঘনাদ বলতেছে এতক্ষণে মানে এতক্ষণ পরে, অরিন্দম, এই অরিন্দম শব্দের অর্থ কি বুঝায় একটু খেয়াল করে দেখো। অরিন্দম দ্বারা কি বুঝায় একটু ভালো করে বুঝো, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এতক্ষণ অরিন্দম কহিলা, এই অরিন্দম বলতে বোঝানো হচ্ছে মেঘনাদকে। মেঘনাদ, অরিন্দম মানে কে, অরিন্দম মানে হচ্ছে মেঘনাদ। তো মেঘনাদ, এই অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু। অরি শব্দের অর্থ কি, শত্রু। তাহলে এই অরিন্দম শব্দের অর্থ কি, অর্থাৎ শত্রুকে যে দমন করেছে। তাহলে শত্রুকে দমন করে কে, অরিন্দম মানে মেঘনাদ, এই জন্য মেঘনাদকে বলা হয় অরিন্দম। এতক্ষণ অরিন্দম কহিলা, কহিলা মানে কি, কহিলা মানে বলল। তাহলে অনেকক্ষণ পর মেঘনাদ বলল, কিভাবে বলল, বিষাদে। বিষাদে মানে কি, দুঃখের সাথে। তাহলে এতক্ষণে অরিন্দম দুঃখের সাথে বলল। জানিনু, জানিনু মানে কি, জানিনু মানে হচ্ছে জানিলাম, অর্থাৎ জানিলাম কিভাবে কেমনে আসি লক্ষণ পশিল। পশিল মানে কি, পশিল মানে হচ্ছে প্রবেশ করলো। পশিল মানে কি, পশিল মানে প্রবেশ করলো। তাহলে বলতেছে হ্যাঁ আমি এখন বুঝতে পারলাম যে কিভাবে লক্ষণ এখানে প্রবেশ করছে, অর্থাৎ চাচা তোমার কারণে লক্ষণ এখানে কি করছে, প্রবেশ করছে, এটা আমি এখন বুঝতে পেরেছি। রক্ষপুরে, এই রক্ষপুর দ্বারা বোঝানো হচ্ছে কি, রাক্ষসদের নগরী। রক্ষপুর দ্বারা বোঝানো হচ্ছে কি, রাক্ষসদের নগরী। আমরা আগেই বলছি রাবণ মেঘনাদ এরা কিন্তু মূলত রাক্ষস। তো তাহলে এখানে রক্ষপুর দ্বারা বোঝানো হচ্ছে কি, অর্থাৎ রাক্ষসরা যেখানে বাস করে। হায় তাত, তাত শব্দের অর্থ মূলত কি, চাচা বা বাবাও হয়, অর্থাৎ এখানে চাচা পিতৃব্য অর্থে ব্যবহৃত হয়েছে। হায় তাত উচিত কি তব এ কাজ, অর্থাৎ তব শব্দের অর্থ হচ্ছে তোমার। হায় চাচা তোমার কি এই কাজ উচিত হয়েছে, তোমার কি এই কাজ উচিত হয়েছে, কোন কাজ, এই যে তুমি মেঘনাদকে কি কর, তুমি লক্ষণকে এখানে প্রবেশ করতে দিলে, এই কাজ কি তোমার উচিত হয়েছে। নিকষা সতী, নিকষা সতী মানে কি, আমরা জানি যে রাবণের মার নাম হচ্ছে কি, নিকষা সতী। তো বলছে নিকষা সতী তোমার জননী, জননী মানে কি, মা, অর্থাৎ তোমার মা সতী নিকষা, তুমি তার সন্তান হয়ে তুমি এই কাজ করলা। অনেক সময় আমরা যখন খারাপ কাজ করি তখন আমাদেরকে বলে না, তোর বাপ এত ভালো মানুষ, তোর মা অমুক, তোর বাপে, আর তুই এই কাজ করতে পারলি। এখানে সেই জিনিসটাই হয়েছে। তাহলে অনেকক্ষণ পর মেঘনাদ দুঃখের সাথে বলল, আমি জানিলাম লক্ষণ কিভাবে এখানে প্রবেশ করলো আমাদের রাক্ষসদের নগরীতে। হায় চাচা তোমার কি এই কাজ উচিত হয়েছে, তোমার মা নিকষা সতী, তোমার মাকে নিকষা সতী, তোমার এই কাজ উচিত হয় নাই। আমি কি বুঝাতে পেরেছি বলো তো ভাইয়া, তোমরা কি বুঝতে পেরেছ, বুঝছো, তোমরা কি বুঝতে পেরেছ কবিতার থিমটা কি বুঝতে পেরেছো, মূল এই 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 প্যারাটা কি বুঝতে পেরেছো। এখানে দেখো খুব সুন্দর বাংলা ভাষায় লেখাও আছে, যদি আমি তোমাদেরকে এটা বলে দিছি যে এতক্ষণ পরে মেঘনাদ দুঃখের সাথে বলল, জানতে পারলাম কিভাবে লক্ষণ রাক্ষসদের নগরীতে প্রবেশ করলো। হায় চাচা তোমার কি এই কাজ উচিত হয়েছে, সতী নারী নিকষা তোমার মা, অর্থাৎ তোমার মা সতী নারী নিকষা সে তোমার মা, তোমার এই কাজ উচিত হয় নাই। ওকে বুঝছো না, বুঝো নাই, কথা কি বুঝতে পারছো, তো সহজ জিনিস। ওকে গুড। আবার বলতেছি, তো প্রথমেই যখন লক্ষণ যখন তার চাচাকে, আমি বলতেছি যে এই কবিতাটা কিন্তু হেলা খেলা করে বুঝে ফেলবা এরকম না। সতী মানে বোঝানো হচ্ছে যে সৎ নারী, মানে ব্যাপারটা হচ্ছে তুমি ওই কবিতাটাকে আগের অন্যান্য কবিতার মতো দেখতেছো, বাট এই কবিতাটা কিন্তু আগের অন্যান্য কবিতার মতো না। এটা তোমার পাঠ্য বইয়ের সবচেয়ে কঠিন কবিতাগুলোর ভিতরে একটা, কাজেই তোমাকে এখানে
মানে শিখবো, বুঝবো, এই এই আগ্রহটা নিয়ে তোমাকে বুঝতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু এটা পারবা না। তো আমি আবার রিপিট করতেছি, না যারা বুঝো নাই তারা আবার খেয়াল করো। তো যখন মেঘনাথ যখন দেখলো যে তার চাচা, হ্যাঁ, যে তার চাচা লক্ষণকে ঢুকতে দিছে, তখন মেঘনাথ তার চাচার উদ্দেশ্যে বললো, এতক্ষণ অরিন্দম কহিলা মানে এতক্ষণ পরে কি করলো অরিন্দম, অরিন্দম মানে কি অরিকে দমন করেছে, অরি মানে শত্রু, অর্থাৎ মেঘনাথকে বোঝাচ্ছে, মেঘনাথ শত্রুকে দমন করে। মেঘনাথ কিভাবে বললো, বিষাদের সঙ্গে মানে দুঃখের সাথে, সে একেবারে কাতর হয়ে সে বললো, জানিনু কেমনে মানে জানিলাম কিভাবে, আশি লক্ষণ পশিল, পশিল মানে প্রবেশ করলো, অর্থাৎ লক্ষণ কিভাবে এই জগাকারে প্রবেশ করলো, অর্থাৎ যেখানে পূজা করে সেখানে কিভাবে প্রবেশ করলো সেটা আমি জানলাম। রক্ষপুরে মানে রক্ষপুর মানে হচ্ছে আমাদের এই রাক্ষসদের নগরীতে। হায় তাত উচিত কি তব এই কাজ, তাত শব্দের অর্থ হচ্ছে পিতা, তাহলে হায় তাত তোমার কি এই কাজ উচিত হয়েছে, উচিত কি তব এই কাজ, তোমার কি এই কাজ উচিত হয়েছে, নিকোষা সতী অর্থাৎ তোমার মা সতী নিকোষা, সতী নিকোষা তোমার জননী অর্থাৎ তোমার মা নিকোষা সতী, আর তার সন্তান হয়ে তুমি এই কাজ করতে পারলা। এইবার বলতো বুঝতে পারছো? ওকে, রাবণটা তিন ভাই, রাবণ, কুম্ভকর্ণ, আরেকটা হচ্ছে বিভীষণ, রাবণ, কুম্ভকর্ণ, আরেকটা হচ্ছে কি বিভীষণ। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারছি। এরপর বলছে সহোদর রক্ষ শ্রেষ্ঠ, তাহলে সহোদর বলতে বোঝানো হচ্ছে কে, ভাই, নিজের ভাই। কোন ভাই বলতো, রাবণকে বোঝানো হচ্ছে, যে তোমার ভাই রাবণ, আর এই রাবণ কি রক্ষ শ্রেষ্ঠ মানে হচ্ছে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। রক্ষ শ্রেষ্ঠ মানে কি, রক্ষ শ্রেষ্ঠ মানে হচ্ছে রাক্ষসদের মাঝে শ্রেষ্ঠ, রাক্ষসদের মাঝে কি, রাক্ষসদের মাঝে শ্রেষ্ঠ। তাহলে তোমার ভাই, অনেক সময় আমরা যখন কোনো ভুল কাজ করি, যখন কোনো খারাপ কাজ করি, তখন আমাদেরকে বলে না যে তোর বাপ বালা, তোর মা বালা, তোর পরিবার এটা, তুই অমুক বাড়ির ছেলে হয়ে এই কাজ করলি, এইটা বুঝছো? তাহলে কি বললো যে সহোদর রক্ষ শ্রেষ্ঠ, আর তোমার ভাই, এবার তার ভাইয়ের পরিচয় দিচ্ছে, তোমার ভাই সে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। সুলিশ শম্ভুনিব, এরপর বলছে তোমার ভাই রাবণ সে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। সুলিশ শম্ভুনিব, এই সুলিশ শম্ভুনিব বলতে বোঝানো হচ্ছে শিবের মতো, শিবের মতো ভাই, ঠিক আছে, শিবের মতো। তাহলে খেয়াল করে দেখো, সুলিশ শম্ভুনিব কুম্ভকর্ণ, অর্থাৎ শিবের মতো ভাই কুম্ভকর্ণ। আমরা জানি যে রাবণের আরেক ভাইয়ের নাম কি, কুম্ভকর্ণ, বিভীষণের আরেক ভাইয়ের নাম কি, কুম্ভকর্ণ। ওকে, তাহলে বলছে যে তোমার আরেক ভাই তার নাম হচ্ছে কুম্ভকর্ণ, শিবের মতো ভাই কুম্ভকর্ণ, শিবের মতো ভাই কুম্ভকর্ণ। তাহলে সহোদর রক্ষ শ্রেষ্ঠ মানে তোমার ভাই রাবণ সে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, আর তোমার আরেক ভাই আছে সে হচ্ছে শিবের মতো, সলিশ শুম্ভনিব, সুলিশ শুম্ভনিব মানে হচ্ছে শিবের মতো, শিবের মতো কুম্ভকর্ণ, অর্থাৎ তোমার আরেক ভাই শিবের মতো সে হচ্ছে কুম্ভকর্ণ। ভাতৃপিতৃ, ভাতৃপুত্র, ভাতৃপুত্র মানে হচ্ছে ভাইয়ের ছেলে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে ভাইয়ের ছেলে দ্বারা বোঝানো হচ্ছে কি, ভাইয়ের ছেলে দ্বারা বোঝানো হচ্ছে কাকে, মেঘনাথকে। অর্থাৎ বলতেছে যে তোমার ভাইয়ের ছেলে অর্থাৎ আমি মেঘনাথ, ভাতৃপুত্র বাসব বিজয়, অর্থাৎ আমি বাসবকে কি করেছি, বিজয় করেছি, মানে ইন্দ্র বিজয় বুঝে আর কি। তাহলে এখানে বাসব বিজয় দ্বারা কাকে বোঝানো হচ্ছে, মেঘনাথকে। ওকে, মেঘনাথকে বলা হচ্ছে কি বাসব বিজয়। ওকে, বুঝতে পারছো? অর্থাৎ এখানে বাসব বিজয় দ্বারা বোঝানো হচ্ছে, বাসব শব্দ অর্থ হচ্ছে ইন্দ্র, অর্থাৎ ইন্দ্রকে কি করেছে, বিজয় করেছে, ইন্দ্রকে হারিয়েছে, ইন্দ্রকে পরাজিত করেছে, ইন্দ্রকে কি করেছে, পরাজিত করেছে। তাহলে বলতেছে সহোদর রক্ষ শ্রেষ্ঠ, আর শিবের মতো ভাই তোমার কুম্ভকর্ণ, আর তোমার ভাইয়ের ছেলে ভাতৃপুত্র সে তো বাসব বিজয়, সে তো ইন্দ্রকে পরাজিত করেছে, অর্থাৎ এখানে নিজেদের গৌরবটাকে তুলে ধরেছে। এরপর বলছে নিজ গৃহপথ, নিজ গৃহপথ মানে হচ্ছে নিজের ঘরের পথ, নিজ গৃহপথ মানে কি, নিজের ঘরের দরজা বা নিজের ঘরের পথ। ওকে, নিজ গৃহপথ মানে কি, নিজের ঘরের পথ। তো বলছে নিজ গৃহপথ, তাত, তাত বলতে বোঝানো হচ্ছে, এটা তো জানো চাচা বুঝাচ্ছে, দেখাও তস্করে, এই তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর, অর্থাৎ চাচা তুমি নিজের ঘরের দরজা তুমি চোরকে চিনাই দিতেছ, অর্থাৎ তুমি এই যে লক্ষণকে এখানে প্রবেশ করতে দিলা, এটা দ্বারা তো তুমি নিজের ঘরের, তুমি চোরকে জায়গা করে দিলা, তুমি চোরকে নিজের ঘরের দরজাটা দেখাই দিলা। চন্ডালে বসাওয়ানি, এই চন্ডাল মানে বোঝানো হচ্ছে যে নিচু বংশ, চন্ডাল মানে কি নিচু জাত, অর্থাৎ নিচু জাতের মানুষকে চন্ডালে বসাও আনি রাজার আলোয়, তুমি নিচু বংশের নিচু জাতের মানুষকে তুমি রাজার আলোতে এনে বসাচ্ছ, তুমি তাদেরকে এই জগাগারে তুমি প্রবেশ করতে দিয়ে তুমি তাদেরকে রাজার আলো এনে বসাচ্ছ। অর্থাৎ এই নিকুম্বিলা জগাগারে বা এই রাক্ষসদের নগরীতে লক্ষণের মতো এরকম ক্ষুদ্র মানুষ সে তো কখনোই প্রবেশ করতে পারে না, আর তুমি সেই সুযোগটা তুমি চাচা করে দিচ্ছ। তাহলে বলো তো এই এই অংশটা কি বুঝতে পারছো? ওকে,
এইবার বলো তো এই অংশটা কি বুঝতে পেরেছো তোমরা? ভাইয়া বলো তো এই অংশটা কি তোমরা কি বুঝতে পেরেছো? আমি কি তোমাদেরকে এই অংশটা বুঝাইতে পারছি? ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? প্লিজ ক্লিয়ার? ক্লাসগুলো করতে পারবা, ক্লাসগুলো পিন পোস্টে সবগুলো ক্লাস রেকর্ডেড থেকে যায়, ওখান থেকে সবগুলো ক্লাস তোমরা দেখে নিতে পারবা যার যেই ক্লাস মিস হয়। আগে বলো যে এইটা ক্লিয়ার কিনা প্লিজ, এইটা ক্লিয়ার কিনা, তাহলে এইটা আশা করে বুঝতে পারছি। এবার দেখো এখানে বলছে তোমার ভাই রাবণ রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। মহাদেব, শিবের আরেকটা নাম হচ্ছে মহাদেব। তো বলছে মহাদেব বা শিবের মতো ভাই কুম্ভকর্ণ, ভাইয়ের ছেলে মেঘনাদ ইন্দ্র বিজয়। চাচা নিজের ঘরের পথ চোরকে দেখাও, নিচু শ্রেণীর মানুষের রাজার প্রাসাদে এনে তুমি বসাও চাচা, এটা বলছে। হ্যাঁ, প্রবেশ করলে কি সমস্যা? প্রবেশ করলে তো সমস্যা, প্রবেশ করলে সমস্যা না, কারণ এটা তো লক্ষণরা তো এটা মেনেই নিতে, মানে মেঘনাথ তো এটা মেনেই নিচ্ছে না যে আমরা হচ্ছি মানে রাক্ষস যারা, এরা মানুষদেরকে কিছুই মনে করে না, যে রাক্ষস এখানে কেন প্রবেশ করবে। আর তাছাড়া লক্ষণ তো ঘুরার জন্য ট্যুরে আসে নাই। লক্ষণ কি এই জগাকারে পূজা যেখানে করতেছে মেঘনাথ, ওখানে কি ট্যুরে আসছে? না, ও তো অস্ত্র নিয়ে আসছে। কাকে? মারার জন্য। কারণ ও তো জানে যে আমি যদি এখানে এখন, আমি তো নিরস্ত্র, মেঘনাথ তো নিরস্ত্র, মানে কোনো অস্ত্র নাই, সে পূজা করতেছে, এমন সময় গিয়ে বিভীষণের সহায়তায় লক্ষণ গিয়ে অ্যাটাক করছে। তো কি লেগে অ্যাটাক করছে? অস্ত্র নিয়ে কেন অ্যাটাক করছে? ও আবার বলে যে প্রবেশ করলে কি সমস্যা? তোমার যদি অস্ত্র নিয়ে কেউ যদি তোমার ঘরের দরজায় যদি দাঁড়িয়ে থাকে, তো তুমি বলবা যে ও আমার ঘরে আসছে, কি সমস্যা? কোনো সমস্যা নেই। বুঝছো? আচ্ছা, এরপর বলছে কি, এইবার আসো আমরা একটু লেভেল 1 এ কোশ্চেন সলভ করি। হায় তাত উচিত কি তবে এই কাজ? চরণে তাত শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? তার জন্য, পিতা, পিতৃব্য বা চাচা, পিতার বন্ধু, বলো তো কি হবে? জি জি, স্বর্গ কি সেগুলো বুঝবা, গুরুত্বপূর্ণ। তোমাদেরকে অনেকগুলো এমসিকিউ সলভ করে দেবো, সো প্যারা নাই। ওকে, বুঝছো? তাহলে এটার উত্তর কি হবে বলো তো? এটার উত্তর হচ্ছে কি পিতা, পিতৃব্য বা চাচা। হ্যাঁ, পিতৃব্য বা চাচা। ওকে, গেল। এরপর আসো আমরা পরের প্রশ্ন সলভ করি। অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো? অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে? তোমাদেরকে কিন্তু টাইপ ভিত্তিক প্রশ্ন অ্যানালাইসিস করাচ্ছি, যে লেভেল ভিত্তিক প্রশ্ন অ্যানালাইসিস করাচ্ছি, যাতে তোমার স্কিলটা আরো কি হয়, আরো ডেভেলপ হয়। এই জন্য তোমাকে লেভেল ভিত্তিক কি করাচ্ছি, প্রশ্ন কোশ্চেন সলভ করাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এটা কি হবে বলো তো? তাহলে অরিন্দম দ্বারা কাকে বোঝানো হয়েছে বলো তো? মেঘনাথকে। ওকে, এরপরের প্রশ্ন, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। এখানে লক্ষণ কেমনে করে রাক্ষসপুরীতে এসে বলে মেঘনাথ, মেঘনাথ জানতে পেরেছে তা বুঝতে পারে। আচ্ছা, বনের পিঠে চড়ে মন্ত্র বলে বিভীষণের সহায়তায়, তারপর হচ্ছে কি অরিকে দমন করে। তাহলে কিভাবে সে বুঝতে পারে? বুঝতে পারতে যে বিভীষণের সে সহায়তায় সে কি করে, প্রবেশ করে। উত্তর হচ্ছে সি। আচ্ছা, এরপর দেখো, চন্ডালে বসাওয়ানি রাজার আলোয়, এখানে কাকে বলা হয়েছে, মানে এই কথাটা কাকে বলা হয়েছে, কথাটা কাকে উল্লেখ করে বলা হয়েছে? চন্ডালে বসাওয়ানি মানে, চন্ডাল মানে হচ্ছে নিচু বংশ, নিচু বংশের মানুষকে রাজার প্রাসাদে, রাজপ্রাসাদে এনে বসাচ্ছ, এটাকে বলছে চন্ডালে বসাওয়ানি রাজার আলোয়, অর্থাৎ নিচু বংশের মানুষকে তুমি রাজার আলোয় এনে কি করতেছ, বসাচ্ছ। তাহলে এইটার উত্তর কি হবে বলতো? এটার উত্তর হচ্ছে কি, এটার উত্তর বলতো, এটার উত্তর পারবা? এটার উত্তর হচ্ছে কি সি। ওকে, আচ্ছা, এরপর দেখো, রাবণের মাধ্যমে সহোদরের নাম কি? রাবণের মধ্যম সহোদরের নাম কি? তাহলে কি হবে বলতো? রাবণের মধ্যম সহোদরের নাম কি? রাবণের মধ্যম, মধ্যম সহোদর, তাহলে খেয়াল করে দেখো, রাবণ আমরা বলেছি তিন ভাই, তাহলে তিন ভাইয়ের ভিতরে মধ্যম সহোদর যে, তার নাম হচ্ছে কুম্ভকর্ণ। অর্থাৎ প্রথম হচ্ছে রাবণ, হ্যাঁ, প্রথম কে? প্রথম হচ্ছে রাবণ, রাবণ হচ্ছে 1 নাম্বার ভাই, 2 নাম্বার ভাই হচ্ছে কুম্ভকর্ণ, এবং 3 নাম্বার ভাই হচ্ছে বিভীষণ। তাহলে মধ্যম কে বলছে? সুতরাং এটার উত্তর হবে কি কুম্ভকর্ণ। ওকে, এবং কুম্ভকর্ণ সম্পর্কে বলা হয় কুম্ভকর্ণ বছরে 6 মাস খায় আর 6 মাস ঘুমায়, 6 মাস টানা ঘুমায়, ঘুম থেকে উঠে আবার 6 মাস খাইতে থাকে। বুঝছো? আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি, এখানে বলছে তস্কর শব্দের অর্থ কি? তুষের ঘর, তক্ষক, চোর, চোরাবালি। তাহলে বলো তো এটা কি হবে? তস্কর শব্দের অর্থ কি? তস্কর শব্দের অর্থ কি? গুড, তাহলে তস্কর শব্দের অর্থ হচ্ছে কি বলতো? চোর। ওকে, এরপর দেখো, বাসবের অন্য নাম কি বলতো? ওই যে বলছি না বাসব বিজয়, তাহলে বলতো বাসব এটার অন্য নাম কি বলতো? বাসব এটার অন্য নাম কি? ওকে, তাহলে বাসবের অন্য নাম কি বলতো? উত্তর হচ্ছে সহোদর বা দেবতা রাজা ইন্দ্র। হ্যাঁ,
ওকে, এরপর আসো আমরা একটু দেখি যে বাসব বিজয়। আচ্ছা খেয়াল করো, বাসব বিজয়, হ্যাঁ বাসব বিজয় কে? বাসব বিজয় কে বলতো? বাসব বিজয় কে? বাসব বিজয় কি বিভীষণ? বাসব বিজয় কাকে বলা হয়েছে বলতো? বাসবকে বিজয় করেছে কে? এই যে কার সম্পর্কে কি বলা হয় এই কবিতায়, এগুলোই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা, বলো বাসব বিজয় কে? প্রশ্নগুলো প্র্যাকটিস করলে দেখবা যে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক পারবা। তাহলে কে বলতো? বাসব বিজয় কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর হচ্ছে কার? মেঘনাদ, হ্যাঁ ভাতৃপুত্র বাসব বিজয়। আচ্ছা এরপরে যাই, খুব ভালো করে খেয়াল করে দেখো। এরপর বলছে কিন্তু নাহি গঞ্জি তোমায়। এই গঞ্জি শব্দের অর্থ হচ্ছে কি? মানে নাহি মানে তো বুঝছো না, গঞ্জি মানে হচ্ছে কি না, গালাগাল। গঞ্জি মানে কি বলো? গালা গাল বা খারাপ কথা, কটু কথা, হ্যাঁ। তাহলে বলছে কিন্তু নাহি গঞ্জি তোমা, তোমা মানে কি? তোমায়। তোমা মানে কি? তোমায়। কিন্তু আমি তোমায় কোনো গালাগাল করবো না, আমি তোমায় কোনো খারাপ কথা বলবো না। গুরুজন তুমি, কারণ তুমি গুরুজন। পিতৃতুল্য, পিতৃতুল্য মানে হচ্ছে পিতার সমান। পিতৃতুল্য মানে কি বলতো? পিতার সমান। আমি তোমাকে কোনো গালাগাল করব না, তুমি পিতার সমান, তুমি পিতার মতো মানুষ, সুতরাং আমি তোমাকে কোনো খারাপ কথা বলবো না। ছাড়ো দ্বার। এই দ্বার শব্দের অর্থ হচ্ছে দরজা। দ্বার শব্দের অর্থ কি? দরজা, ওকে। তো বলছে ছাড়ো দ্বার, যাব অস্ত্রাগারে। অস্ত্রাগার মানে হচ্ছে যেখানে অস্ত্র থাকে, যেখানে কি থাকে? অস্ত্র থাকে, ওকে। তো বলছে আমাকে দরজা ছাড়ো। ওই যে আমরা বললাম লক্ষণ আর বিভীষণ কি করলো? দরজার সামনে গিয়ে দাঁড়ায় আছে, দরজা ঢেকে রেখে। তো বলছে ছাড়ো দ্বার, যাব অস্ত্রাগারে, অর্থাৎ অস্ত্র আনতে যাব। পাঠাইব রামানুজে। রামানুজ দ্বারা কি বুঝায়? রামানুজ মানে হচ্ছে রাম যোগ অনুজ, মানে রামানুজ মানে হচ্ছে রামের অনুজ। অনুজ মানে কি? ছোট। তাহলে বলো তো রামের ছোট ভাইয়ের নাম কি? লক্ষণ। তাহলে এখানে রামানুজ দ্বারা বোঝানো হচ্ছে কাকে? লক্ষণকে। তো বলছে কি বলছে? বলছে যে পাঠাইব রামানুজে সমন ভবনে। সমন ভবন দ্বারা বোঝানো হয়, সমন ভবন মানে হচ্ছে জমালয় বা মৃত্যুপুরী, বা কি? মৃত্যুপুরী, অর্থাৎ যেখানে মানুষজন, সহজ কথা হচ্ছে আমরা যদি সমান ভবন দ্বারা বুঝি, সহজ বাংলা বললে কবরস্থান তো সবাই চিনো, কবর। এই কবরকে বলে কি? সমন ভবন। অর্থাৎ তাকে একেবারে কি করব? কবরে পাঠাই দিব, এটা। তাহলে পাঠাইবো রামানুজে, ছাড়ো দ্বার অর্থাৎ দরজা ছাড়ো, ছাড়ো দ্বার, যাবো অস্ত্রাগারে, আমি অস্ত্রাগার থেকে অস্ত্র আনবো। পাঠাইবো রামানুজের সমন ভবনে, রামের অনুজ বা রামের ছোট ভাই লক্ষণকে আমি সমন ভবনে অর্থাৎ জমালয় পাঠিয়ে দিব বা কবরে পাঠিয়ে দিব। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিবা হবে। এই লঙ্কা দ্বারা বোঝানো হচ্ছে কি জানো? লঙ্কা দ্বারা বোঝানো হচ্ছে বর্তমান যে শ্রীলঙ্কা আছে, এই শ্রীলঙ্কাকে মূলত সেই লঙ্কা বলে। তাহলে বলতেছে লঙ্কার কলঙ্ক। এখন লঙ্কার কলঙ্ক কি? লঙ্কার কলঙ্ক দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে লক্ষণের মতো নিচু জাতের মানুষ এখানে এসে প্রবেশ করলো, নিচু জাতের মানুষ এটা প্রবেশ করলো, নিচু জাতের মানুষ কি করলো? নিচু জাতের মানুষ রাক্ষসদের নগরীতে প্রবেশ করা, এইটাই হচ্ছে মূলত কি? কলঙ্ক। মানুষ বলে না যে ধরো তোমার ঘরে যদি কোনো একটা নিচু মানুষ আসে, ওই যে আমরা বললাম যে কলঙ্ক, হ্যাঁ। তো এরকম তো মেঘনাদ বলতেছে যে এই যে লক্ষণ, সে যে আমাদের এখানে এসে যে সে প্রবেশ করলো, সে যে আমাদের এখানে এসে প্রবেশ করলো, এটাই হচ্ছে আমাদের জন্য কলঙ্ক। এই কলঙ্কটা আজই, আজই মানে আজ, ভঞ্জিব, ভঞ্জিব মানে বুঝাচ্ছে ভাঙবো, ভঞ্জিব মানে কি? ভাঙবো। আহবে, আহবে মানে হচ্ছে যুদ্ধে, যুদ্ধের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, অর্থাৎ লক্ষণের মতো এরকম নিচু জাতের মানুষ এখানে এসে প্রবেশ করলো। এই যে লঙ্কার জন্য যে কলঙ্ক, লঙ্কা দ্বারা বোঝানো হচ্ছে তাদের যেই দেশ, তাদের যেই স্থান, এটাকে বলে কি? লঙ্কা। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিব আহবে, অর্থাৎ লঙ্কার সেই কলঙ্ক আজকে আমি আহবে মানে যুদ্ধের মাধ্যমে, লক্ষণের সাথে যুদ্ধ করে আমি সেই কি কলঙ্ক আজকে ভেঙে ফেলবো। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিব আহবে, বুঝছো? লঙ্কার কলঙ্ক আজ কি করব? ভঞ্জিব আহবে। এইবার বলো তো বুঝতে পারছো কিনা? লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিব আহবে মানে যুদ্ধের মাধ্যমে আজকে এই লঙ্কার কলঙ্ক আমি কি করব? ভেঙে ফেলবো, বুঝছো? গুড। আচ্ছা এরপর দেখো উত্তরিলা বিভীষণ। এতক্ষণ ধরে বিভীষণ শুনতেছে, অর্থাৎ তার চাচাকে সে বলে যাচ্ছে, আর তার চাচা সে কি শুনতেছে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বিভীষণ, মেঘনাদ ও বিভীষণ হচ্ছে চাচা বাতিচা। তো এইবার উত্তরিলা বিভীষণ, উত্তরিলা মানে কি? উত্তর দিল, অর্থাৎ বিভীষণ এবার কি করলো? উত্তর দিল। বিভীষণ এবার উত্তর দিল। তো দেখে নেওয়া যাক কি উত্তর দিল। উত্তরিলা বিভীষণ বিথায় সাধনা, অর্থাৎ সাধনা মানে কি? সাধনা মানে চেষ্টা, অর্থাৎ তুমি যে এই যে যুদ্ধ করার জন্য তুমি তাকে মেরে ফেলবা, কেটে ফেলবা, তোমার এই সাধনাটা এটা হচ্ছে বৃথা, এটা ব্যর্থ চেষ্টা। দিমান, দিমান মানে জ্ঞানী, অর্থাৎ তাকে বলতেছে যে তুমি জ্ঞানী কিন্তু তোমার এই যে যে চেষ্টা, তোমার যে এই প্রচেষ্টা, ঠিক আছে,
মেঘনাদের বাপের নাম কি? এটা কোনো কথা? মেঘনাদের বাপের নাম রাবণ, এটা তো ক্লাসের শুরুতেই বললাম। মেঘনাদের বাপের নাম হচ্ছে কি? রাবণ। রাবণের ছেলে হচ্ছে মেঘনাদ। ওকে, আচ্ছা। তো দেখো এরপর বলছে কি, যে তুমি তুমি জ্ঞানী কিন্তু তোমার এই চেষ্টা বৃথা। রাঘব দাস আমি। রাঘব দাস দ্বারা বোঝানো হচ্ছে কে? রাঘব দাস বলতে বোঝানো হচ্ছে রামের দাস। বলছে আমি রামের দাস। দেখো তার চাচা কি করলো, তার চাচা মানে নিজেকে রেখে তার চাচা বললো যে আমি হচ্ছে রামের দাস, অর্থাৎ আমি রামের গোলাম হয়ে গেছি, আমি তো তার দাস, সুতরাং আমি কোনোভাবেই দরজা ছাড়তে পারবো না। তুমি লক্ষণকে মেরে ফেলো, এটা কখনোই আমি আমার চোখের সামনে ঘটতে দিতে পারবো না, কারণ আমি রামের দাস। ঠিক আছে, রাঘব দাস মানে কি? রামের দাস। কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, অর্থাৎ কিভাবে, কি কারণে, কি জন্য আমি তার বিপক্ষে, তার মানে কি রামের বিপক্ষে অর্থাৎ লক্ষণের বিপক্ষে আমি কিভাবে কাজ করব। রক্ষিত অনুরোধ, এই রক্ষিত মানে হচ্ছে তোমার অনুরোধ রক্ষার্থে, অর্থাৎ তুমি যে আমাকে অনুরোধ করতেছ যে দরজা ছেড়ে দাও, তোমার এই অনুরোধ রক্ষা করতে আমি কিভাবে পারবো? এটা তো আমি পারবো না, কারণ আমি তো রামের দাস হয়ে গেছি, আমি তো লক্ষণদের দাস হয়ে গেছি। উত্তরিলা কাতরে রাবণী। এবার উত্তরিলা, এবার উত্তর দিল কাতরে। কাতর মানে কি? খুব দুঃখের সাথে, তাই না? খুব কষ্ট পেয়ে দুঃখের সাথে কি করলো? কাতর, কাতর হয়ে উত্তর দিল। কে দিল? রাবণী। রাবণী মানে কি জানো? রাবণী মানে হচ্ছে রামের ছেলে। তোমাদেরকে যদি বলি বাঁশি, খেয়াল করো বাঁশি, তাহলে বাঁশ যোগ ই, এই ই দিয়ে কি বোঝায়? মানে বাঁশ থেকে জন্ম বাঁশি, তাই না? যদি বলি গোলাপি, খেয়াল করে দেখো এই যে গোলাপি, তাহলে গোলাপ যোগ ই, তাহলে ই দিয়ে কি বোঝায়? অর্থাৎ যেটার জন্ম গোলাপ থেকে, যেটা জন্ম কি? গোলাপ থেকে। তাহলে রাবণী মানে কি? রাবণ যোগ ই, মানে যার জন্ম রাবণ থেকে। তাহলে রাবণ থেকে জন্ম কার বলতো? মেঘনাদ। তাহলে এইবার খেয়াল করে দেখো, এবার লাইনটার অর্থ কি দাঁড়ালো? বলতেছে উত্তরিলা কাতরে রাবণী। এবার কাতর ভাবে কি দিল? উত্তর দিল। রাবণী মানে কি? এবার তার এই কথা শুনে, তার চাচা রাঘবের দাস হয়ে গেছে, এই কথা শুনে সে কষ্ট পেয়ে কাতর হয়ে সে কি করলো? উত্তর দিল, হে পিতৃব্য, অর্থাৎ হে পিতা, হে পিতার সমান, তবে বাক্য ইচ্ছে মরিবার, অর্থাৎ তোমার এই বাক্য শুনে ইচ্ছে করে আমার মরে যেতে। তোমার এই বাক্য শুনে আমার কি ইচ্ছে করে? মরতে ইচ্ছে করে। তুমি যে বলতেছো যে তুমি রাঘবের দাস, এই বাক্য শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। রাঘবের দাস তুমি? খুব আশ্চর্য বলো যে তুমি কি রাঘবের দাস? তুমি রাঘবের দাস? কেমনে মুখে আনিলে এই কথা, অর্থাৎ তুমি কিভাবে মুখে আনলে এই কথা? কেমনে মুখে আনিলে এই কথা মানে কি? কিভাবে তুমি মুখ দিয়ে এই কথা আনলে যে তুমি রাঘবের দাস? এই কথা কহত দাসরে, অর্থাৎ আমি তোমার দাস, আমি তোমার কি? দাস। তুমি আমাকে বলো, বুঝছো? তুমি আমাকে বলো কিভাবে তুমি এই কথা মুখ দিয়ে আনলা, বুঝছো? তাহলে আবার বলতেছি উত্তরিলা বিভীষণ। এবার বিভীষণ বলতেছে বৃথায় সাধনা, অর্থাৎ তোমার এই চেষ্টা বৃথা। ধীমান, তুমি জ্ঞানী। রাঘব দাস আমি, অর্থাৎ আমি অলরেডি রামের দাস হয়ে গেছি। কি প্রকার তাহার বিপক্ষে কাজ করিব, অর্থাৎ কিভাবে আমি রামের বিপক্ষে কাজ করিব। রক্ষিত অনুরোধ, অর্থাৎ তোমার অনুরোধ রক্ষা করতে। উত্তরিলা কাতরে রাবণী। এবার রাবণী অর্থাৎ রামের ছেলে মেঘনাদ কাতর হয়ে উত্তর দিল, হে পৃথিব্য, তবে ইচ্ছে মরিবার। রাঘবের দাস তুমি, তুমি রাঘবের দাস, কেমনে মুখে আনিলে কথা, অর্থাৎ একটা নিচু শ্রেণীর মানুষের দাস হয়ে গেলা তুমি, তুমি এই কথা কিভাবে মুখে আনলা? তাত কহতা দাসরে, অর্থাৎ তুমি আমাকে সেই কথাটা বলো, কিভাবে তুমি এটা কি করলা, তুমি কিভাবে এই কথা মুখে আনলা যে তুমি রামের মতো এরকম একটা নিচু জাতের মানুষের তুমি দাস হয়ে গেলা? বুঝছো না বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? বুঝলা আমাকে বলো, তাহলে আমি আবার বুঝাই দিচ্ছি। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? সহজ নাকি কঠিন বলো তো? একদম সহজ যদি একটু ভালো করে পড়ো। বাকিরা বুঝো নাই? বাকিরা বুঝো নাই? ক্লাস করে যদি না বুঝো তাহলে তো আমাকে বলবা যে ভাই বুঝি নাই, আমি আবার বুঝাই দিব। ফার্স্ট লাইনটা হচ্ছে উত্তরিলা বিভীষণ, মানে উত্তরিলা মানে হচ্ছে উত্তর দিল, বিভীষণ এবার উত্তর দিল বৃথায় সাধনা, অর্থাৎ এই যে তুমি যে বলতেছো দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগার থেকে অস্ত্র এনে যুদ্ধ করব, তোমার এই চেষ্টা বৃথা। ঠিক আছে, রাম লক্ষণ এরা এখানে মানুষ, ওকে, এরা এখানে মানুষ, ওকে, বুঝলে রেসপন্স করবা। তো আসো আমরা লেভেল 2 তে প্রশ্ন সলভ করি। সমন ভবন মানে কি বলো তো? সমন ভবন শব্দের অর্থ কি? রাম হচ্ছে মানুষ, বিভীষণ হচ্ছে রাক্ষস, সে রাক্ষস হই, সেটাই তো মেঘনাদ এটাই আফসোস করে বলতে যে তুমি হচ্ছে রাক্ষস, রাক্ষস হই তুমি কিভাবে মানুষের কাছে, মানে মানুষ হচ্ছে নিচু জাতের, আমরা হচ্ছে রাক্ষস, আমরা সবার উপর, আর তুমি আমরা বাদ দিয়ে তুমি রামের কাছে কি করলা? তুমি তার তুমি দাস হলা, এটা কি হয়? এটাই তো তার দুঃখ, বুঝছো?
আমি প্রত্যেকটা লাইন দেখো, প্রত্যেকটা শব্দ ধরে ধরে বুঝাচ্ছি, মানে এমন কিছু নাই যে বুঝাচ্ছি না। দেখো এই যে প্রত্যেকটা শব্দ তোমাদেরকে ধরে ধরে বুঝাচ্ছি, সব অর্থ লিখে দিচ্ছি। হ্যাঁ, অন্য ওই ভাইয়াদের মতো ইয়েদের মতো খালি স্লাইড এনে পড়াই দিচ্ছি না, খালি স্লাইড এনে স্লাইডের মধ্যে সব লেখা থাকবে আমি পড়াই দিচ্ছি, এই কাজ আমি করতেছি না। আমি সব লিখে লিখে বুঝাচ্ছি। ওই স্লাইডে এনে বুঝাই দিলে তখন আর বুঝতে না। এখন তো খুব ভালো করে প্রত্যেকটা লাইন বাই লাইন শব্দ ধরে ধরে বুঝাচ্ছি। যে সমন ভবন কি, এখন এটা যদি স্লাইডেই লেখা থাকতো তাহলে আমি তো ক্লাসে দাঁড়িয়েছি কেন? তাহলে সমন ভবন কি বলো তো? সমন ভবন হচ্ছে কি জমালয়। ওকে, সমন ভবন কি? সমন ভবন জমালয়। ওকে, এরপর দেখো মেঘনাদ বিভীষণকে কি ছাড়ার কথা বলে বলতো? মেঘনাদ বিভীষণকে কি ছাড়ার কথা বলে? মেঘনাদ বিভীষণকে কি ছাড়ার? অস্ত্র ছাড়ার কথা বলে, পথ ছাড়ার কথা বলে, ভণ্ডামি ছাড়ার কথা বলে, ছদ্মবেশী ছাড়ার কথা বলে, কি হবে বলতো? তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে হ্যাঁ পথ। বলছে না যে ছাড়ো, ছাড়ো দ্বার। দ্বার শব্দের অর্থ কি? দ্বার শব্দের অর্থ হচ্ছে পথ, ছাড়ো দ্বার। হুম, এরপর খেয়াল করে দেখো, গুরুজন তুমি পিতৃতুল্য ছাড়ো দ্বার। কোথায় যাবার আশায় অরিন্দম এক উক্তি করেছিলেন, মানে সে কোথায় যেতে চায়? সে যে বললো যে দরজা ছাড়ো, তো সে দরজা ছাড়লে সে কোথায় যেতে চায়? তাহলে কি হবে বলতো এটার উত্তর? এটার উত্তর হচ্ছে কি বলো? অস্ত্রাগারে। ছাড়ো দ্বার, যাবো অস্ত্রাগারে, বলছে না? তাহলে উত্তর উত্তর কি? অস্ত্রাগারে। আচ্ছা, এরপর দেখো উত্তরিলা কাতরে রাবণী। আচ্ছা, উত্তরিলা কাতরে রাবণী। ওকে, তাহলে দেখো উত্তরিলা কাতরে রাবণী, এখানে খেয়াল করে দেখো যে এখানে রাবণী বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে রাবণী বলতে রামকে বোঝানো হয়েছে, রাবণের স্ত্রীকে বোঝানো হয়েছে, রাবণের পুত্র মেঘনাথকে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে কি? রাবণের বিভীষণ। এখানে একটু ফন্ট গুলো একটু এলোমেলো হয়ে গেছে, এটা একটু দেখো তো, এটার উত্তর কি হবে বলো? উত্তরিলা কাতরে রাবণী, এখানে রাবণী বলতে মূলত কাকে বোঝানো হয়েছে? এইখানে রাবণী বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো? উত্তরিলা কাতরে রাবণী। হ্যাঁ, পরে কি বিভীষণ লঙ্কার রাজা হয়? ভাই আগে কবিতাটা পড়ো, তারপর দেখো কি হয়। পরে রাজা হয়েছে না না হয়েছে এটা তোমার পরীক্ষার জন্য নাই, মানে তোমার কবিতাতে এই অংশ নাই। এটা কিন্তু অনেক বড় বিশাল কাহিনী। তো এত কাহিনীর মাঝখান থেকে জাস্ট ছোট্ট একটা কাহিনী তোমাদের এখানে আসছে। আচ্ছা, তাহলে এটার উত্তর কি? এটার উত্তর আমরা জানি যে কি, রাবণের পুত্র। আচ্ছা, এরপর দেখো, এরপর সে তার চাচাকে বুঝাচ্ছে যে দেখো তুমি একটা মূল্যবান জিনিস, তুমি এত বড় একজন রাক্ষসদের মধ্যে তুমি, হ্যাঁ তোমার ভাই, এই তোমার ভাইয়ের ছেলে বাসব বিজয়, অনেক কিছু। তো এইসব উপমা দিতে গিয়ে, এইসব বুঝাতে গিয়ে তখন আবার সে অনেকগুলো সুন্দর কথা বলছে। বলছে যে স্থাপিলা বিধুরে বিধু। স্থাপিলা মানে কি? স্থাপিলা মানে স্থাপন করলো। স্থাপিলা মানে কি? স্থাপন করা বা স্থাপন করলো। তাহলে স্থাপিলা বিধুরে বিধি। বিধুরে মানে হচ্ছে চাঁদ। বিধুরে মানে কি? চাঁদ। বিধি মানে কি? বিধি মানে হচ্ছে স্রষ্টা। বিধি মানে কি? স্রষ্টা। তাহলে মূল কথাটার অর্থ কি দাঁড়ালো? যে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর। স্থানুর মানে হচ্ছে স্থির। আর ললাট শব্দের অর্থ দ্বারা বুঝায় কোপাল। এখানে ললাট বলতে আমরা ধরে নিই যে আকাশকে ধরে নিতে পারি, ওকে, বা কোপালও ধরতে পারো। ওকে, মানে কোপাল দ্বারা এখানে বোঝানো হচ্ছে উপরে। তাহলে লাইনটার অর্থ কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখো। বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, অর্থাৎ সৃষ্টিকর্তা বিধিকে, বিধুকে, বিধু মানে কি? চাঁদ। বিধুকে, চাঁদকে স্থির আকাশের কোপালে, স্থানুর ললাটে। স্থানুর মানে কি? স্থির আকাশ বুঝায় আর কি। স্থানুর মানে কি? স্থির আকাশ। তাহলে কি স্থানুর ললাটে মানে কি? মানে স্থির আকাশে সৃষ্টিকর্তা চাঁদকে সৃষ্টি করেছেন, রেখেছেন। তাহলে খেয়াল করে দেখো তো একটু লাইনটার অর্থ কি দাঁড়ায়। হ্যাঁ, এবার খেয়াল, আবার বলতেছে যে স্থাপিলা বিধুরে বিধু, অর্থাৎ সৃষ্টিকর্তা বিধুকে অর্থাৎ চাঁদকে স্থাপন করেছে কোথায়? স্থির আকাশে, স্থানুর ললাটে। স্থানুর ললাটে স্থির আকাশে কি করেছেন? সৃষ্টিকর্তা চাঁদকে তৈরি করেছেন। চাঁদকে অর্থাৎ এটা যদি আমরা যদি আকাশ ধরি, তাহলে দেখো চাঁদ কিন্তু সবসময় উপরে থাকে। বলতো চাঁদ কি নিচে থাকার জিনিস? না, চাঁদ সবসময় উপরে থাকে। পরে কি ভূতলে শশী যান গড়াগড়ি। এখানে শশী শব্দের অর্থ হচ্ছে কি? চাঁদ। শশী শব্দের অর্থ কি বলো? চাঁদ। আর ভূতল দ্বারা এখানে বোঝানো হচ্ছে কি? মাটিতে। অর্থাৎ বলতেছে যেই মাটিতে, যেই আকাশে সৃষ্টিকর্তা চাঁদকে উপরে তৈরি করেছেন, সেই চাঁদ কখনো কি দেখেছো যে নিচে মাটিতে পড়ে গড়াগড়ি খাইতে? না। ভূতল মানে হচ্ছে কি? মাটি। পরে কি ভূতলে শশী যান গড়াগড়ি। ভূতলে মাটিতে কি কখনো চাঁদ গড়াগড়ি খায়? কখনোই খায় না। তাকে বুঝাচ্ছে যে চাঁদ থাকে উপরে, চাঁদ কখনো নিচে নামে না। আর তুমি উঁচু বংশের মানুষ হয়ে, তুমি রাক্ষস হয়ে সামান্য মানুষের কাছে গিয়ে তুমি কি করলা? তুমি তার দাস হয়ে গেলা। এটা কি তোমার ঠিক হইলো?
বুঝছো? এটা কি তোমার ঠিক হইলো? এরপর বলছে গড়াগড়ি, হ্যাঁ, পরে কি ভূতলে শশী যান গড়াগড়ি, অর্থাৎ ধুলোয়, সে কি ধুলোয় গিয়ে গড়াগড়ি করে? করে না। হে রক্ষরথী, এখানে রক্ষরথী দ্বারা বোঝানো হচ্ছে কি রাক্ষসদের মধ্যে যে রথ, হ্যাঁ। তো এখানে রক্ষরথী, তাহলে বুঝতে পারতেছে যে এখানে রক্ষরথী দ্বারাও কি বোঝাচ্ছে যে রাক্ষসদের মধ্যে বীর, রাক্ষসদের মধ্যে বীর। তো এখানে রক্ষরথী দ্বারা বোঝানো হচ্ছে কাকে? বিভীষণকে। তোমাদের খেলা আছে এই জন্য তাড়াহুড়া করতেছো। আচ্ছা, তো বলতে চাই যে হে রক্ষরথী, ভুলিলেও কেমনে তুমি জনম তব কোন মহাকুলে, অর্থাৎ হে 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 রাক্ষসদের মধ্যে বীর, তুমি কিভাবে ভুলে গেলে? জনম মানে কি? জন্ম, তোমার জন্ম কোন মহাকুলে, তুমি সেটা ভুলে গেলে। অনেক সময় আমাদেরকে বলে না যে তোর বংশ এত ভালো বংশের ছেলে, তুই এই কাজ করস। তো বলছে তোমার জন্ম মহাকুলে হয়েছে। মহাকুলে অর্থাৎ মহাকুল বলতে মহান কুল, অর্থাৎ মহান বংশ। মহাকুল দ্বারা এখানে বোঝানো হচ্ছে কি মহান বংশ, অর্থাৎ তুমি ভুলে যাচ্ছ তোমার জন্ম কোন মহান বংশ হয়েছে, তুমি সেটা ভুলে যাচ্ছ। তাহলে এইটুকু কি বুঝতে পারছো? এইটুকু বুঝছো? জনম তব কোন মহাকুল, অর্থাৎ তোমার জন্ম কোন মহাকুলে হয়েছে, কোন মহান বংশে হয়েছে, তুমি কি সেটা ভুলে যাচ্ছ? তুমি কি সেটা ভুলে যাচ্ছ? তাহলে বলো তো এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পেরেছো? ওকে। এরপর হচ্ছে কে ভাসে অধম রাম, অর্থাৎ সে অধম, রাম তো একটা অধম। রাম কি অধম? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। স্বচ্ছ সরোবর বলতে বোঝানো হচ্ছে, স্বচ্ছ মানে বুঝো পরিষ্কার, তো স্বচ্ছ সরোবর বলতে বোঝানো হচ্ছে যে পরিষ্কার পানিতে, পরিষ্কার পানি, ঠিক আছে, বা পরিষ্কার কি কুয়াতে, পরিষ্কার পানিতে রাজহংস পঙ্কজ কাননে যায় সে কি কবু। তো বলছে রাজহংস মানে হচ্ছে রাজহাঁস, রাজহংস মানে কি রাজহাঁস, অর্থাৎ রাজহাঁস সবসময় স্বচ্ছ সরোবরে, মানে স্বচ্ছ পানি যেখানে থাকে সে সেখানে গিয়ে কি করে? সে সেখানে গিয়ে খেলে। পঙ্কজ কাননে যায় কি কবু সে, পঙ্কজ কাননে যায় কি কবু সে প্রভু পঙ্কিল সলিলে। পঙ্কিল সলিল দ্বারা বোঝানো হচ্ছে যে কাদা মাটি, পঙ্কিল সলিল দ্বারা বোঝানো হচ্ছে কি কাদা মাটির পানি, কাদা মাটির পানি। তো বলতেছে যে কাদা মাটির, কাদা মাটির পানি, বলতেছে খেয়াল করে দেখো, বলতেছে যে রাজহংস সে সবসময় স্বচ্ছ পানিতে থাকে, সবসময় সে পরিষ্কার পানিতে থাকে। সেই রাজহংস, সেই রাজহাঁস সে কি কখনো কাদা মাটিতে, সে কি কখনো পঙ্কিল সলিলে যায়? তো তারা বোঝাচ্ছে যে রাজহাঁস তো সবসময় পরিষ্কার পানিতে থাকে, তার জন্মই হয়েছে পরিষ্কার পানিতে থাকার জন্য, সে কখনো নোংরা পানিতে সে যায় না, পঙ্কিল সলিলে সে কখনো যায় না। তাহলে তুমি উঁচু বংশের মানুষ হই কেন তুমি নিচু বংশের মানুষের কাছে গেছো, এটাই তাকে বোঝাচ্ছে। শৈবালের দাম মৃগেন্দ্র কিশোরী করে হে বীর কিশোরী সম্রাট শিগালে, অর্থাৎ বলছে মৃগেন্দ্র কিশোরী, খেয়াল করে দেখো, অর্থাৎ মৃগেন্দ্র কিশোরী দ্বারা বোঝানো হচ্ছে কি মানে কেশযুক্ত আর কি, এখানে মূলত মৃগেন্দ্র কিশোরী দ্বারা বোঝানো হচ্ছে কি সিংহকে, অর্থাৎ কেশযুক্ত সিংহ। হ্যাঁ, কেশযুক্ত সিংহ কি কখনো, শৃগাল মানে হচ্ছে শিয়াল, শৃগাল মানে কি শিয়াল, তো বলছে কেশযুক্ত সিংহ কি কখনো শিয়ালকে কি মিত্র ভাবে, মানে কি বন্ধু ভাবে, অর্থাৎ সিংহ তো বনের রাজা, সিংহ তো বনের মধ্যে কি আধিপত্য বিস্তার করে, তাহলে সেই সিংহ কি কখনো শিয়ালের মতো তাকে কি বন্ধু বানায়? বানায় না। তাহলে তুমি উঁচু বংশের মানুষ হয়ে কেন তুমি নিচু বংশের মানুষের কাছে গেছো, এটাই সে বলতেছে, বুঝছো? এর বলছে অজ্ঞ দাস, অর্থাৎ আমি তোমার দাস আর আমি অজ্ঞ, আমি তেমন কিছুই জানি না, বিজ্ঞতম তুমি, অর্থাৎ এটা বলছে বিভীষণকে যে বিভীষণ চাচা তুমি তো বিজ্ঞতম, তুমি তো অনেক কিছু জানো, তোমাকে তো আমি এগুলো বুঝানোর কথা না। অবদিত নহে, অবদিত মানে কি না জানা, অজানা, অবদিত মানে কি না জানা বা অজানা, অবদিত নহে কিছুই তোমার চরণে, অর্থাৎ তোমার কাছে কোনো কিছু অজানা নয়। অর্থাৎ এই প্যারাটা আমরা দেখতে পাই, বলতে যে অধম, কে বা সে অধম রাম, কে সেই অধম রাম? স্বচ্ছ সরোবরে সবসময় স্বচ্ছ পরিষ্কার পানিতে স্বচ্ছ পুকুরে কি করে রাজহংস খেলা করে। তারপর বলছে যায় কি কবু সে পঙ্কিল সলিলে, সে কি কখনো পঙ্কিল সলিলে, পঙ্কিল সলিল মানে হচ্ছে কাদামাটি, কাদামাটির পানিতে সে কি সে কখনো যায়? শৈবালের দাম মৃগেন্দ্র কিশোরী, হ্যাঁ, কবে হে বীর কিশোরী সম্রাট শিগালে, অর্থাৎ বনের রাজা কেশযুক্ত সিংহ, সিংহ কি কখনো শিয়ালকে বন্ধু বানায়? বানায় না। অজ্ঞ দাস, আমি অজ্ঞ, তুমি তো বিজ্ঞতম, অবদিত নহে কিছুই তোমার চরণে, তোমার কাছে তোমার পায়ে কাছে তোমার পায়ের নিচে কোনো কিছুই অজানা নয়, বুঝতে পেরেছো? শৈবাল দলের দাম বলতে বোঝানো হচ্ছে তোমার যে শৈবাল আছে না পানিতে, যে শৈবাল থাকে। আমি কি বুঝাইতে পেরেছি বলো তো? এই অংশটা কি বুঝছো? এই অংশটা কি বুঝতে পেরেছো তোমরা? তো এখানে দেখো এটা বলাই আছে কে সে অধম রাম সুন্দর জলাশয়, হ্যাঁ,
জল হাঁসের সাথে, হ্যাঁ, খেলা করে, সে কখনো কর্দমাক্ত মাটিতে শ্যাওলা ধারা বদ্ধ জলাশয়। এই যে দেখো এখানে যে বলছে যে কি শৈবালের দাম, অর্থাৎ শ্যাওলা ধরা বদ্ধ জলাশয় সে গোসল করে না, অর্থাৎ অপরিষ্কার পানিতে সে কখনো যায় না। কেশযুক্ত পশুরা সিংহ কখনো শিয়ালকে বন্ধু করে নেয় না। আমি তো অজ্ঞ, কম জানি, তোমার কাছে তো কোনো কিছুই অজানা না, অর্থাৎ তুমি তো সবই জানো, তাহলে তোমাকে এটা তো আমার বোঝানো লাগবে না, তোমাকে এটা কি করে লাগবে না, আমার বোঝানো লাগবে না। ওকে, আচ্ছা। এরপর বলছে ক্ষুদ্রমতি নরসুর, হ্যাঁ, ক্ষুদ্রমতি নরসুর লক্ষণ, অর্থাৎ ক্ষুদ্রমতি এটা দ্বারা বোঝানো হচ্ছে যে লক্ষণ নিতান্তই ক্ষুদ্র। ক্ষুদ্রমতি নরসুর এটা দ্বারা বোঝানো হচ্ছে কি লক্ষণ নিতান্তই নিচু, লক্ষণ নিতান্তই কি ছোট, লক্ষণ নিতান্তই নিচু ছোট। নাহিলে, অর্থাৎ যদি তা, না হইলে মানে কি না হলে, যদি সে যদি ছোট মনের মানুষ যদি না হয়, তাহলে অস্ত্রহীন যদি কি সংবাদ সংগ্রামে, অর্থাৎ বলতেছে সম্বোধে সংগ্রামে, বলছে তা না হলে অস্ত্রহীন অবস্থায় সে কি আমাকে সংগ্রামের জন্য, অর্থাৎ সে কি আমাকে যুদ্ধের জন্য আহ্বান করে। তাহলে এই লাইনটার অর্থ কি দাঁড়ালো, যে লক্ষণ সে তো নিতান্ত ছোট মানুষ, নিতান্ত নিচু মানুষ, যদি তা না হয় তাহলে অস্ত্রহীন সে কেন আমাকে সংগ্রামের জন্য আহ্বান করবে। অর্থাৎ সে যদি বীর পুরুষ হয়, সে যদি বীর হয়ে থাকে, তাহলে সে আমাকে বলবে অস্ত্র নিয়ে আসো, আমরা দুইজন যুদ্ধ করি। এখন আমি তোমাকে বললাম আসো যুদ্ধ করি, কিন্তু আমার কাছে অস্ত্র আছে, আমি তোমার অস্ত্র ছাড়া গিয়ে অ্যাটাক করলাম, এটা কি হইলো না। তখন বলছে কহ মহারথী, এই যে আমার বইয়ের নাম হচ্ছে কি মহারথী। মহারথী মানে কি, মানে তোমার মহারথী, মানে মহারথী দ্বারা বোঝানো হচ্ছে শ্রেষ্ঠ পথা, শ্রেষ্ঠ উপায়, বুঝছো। তো বলছে কহ মহারথী, এ কি মহারথী প্রথা, অর্থাৎ এইটা কি কোনো ভালো প্রথা হলো, তুমি তো মহারথী। তাহলে এখানে মহারথী দ্বারা কাকে সম্বোধন করছে বলতো, বিভীষণকে। তাহলে বলছে কহ মহারথী, তুমি তো মহারথী, এ কি মহারথী প্রথা, এটা কি কোনো উচ্চ প্রথা হলো যে আমাকে অস্ত্র ছাড়া আমাকে আহ্বান করতেছে যুদ্ধের জন্য। নাহি শিশু লঙ্কাপুরে, অর্থাৎ নাহি শিশু, নাহি মানে নাই, লঙ্কাপুর অর্থাৎ লঙ্কাপুরে এমন কোন শিশু নাই শুনি না হাসিবে এ কথা, অর্থাৎ এই যে অস্ত্র ছাড়া আমাকে যে যুদ্ধের জন্য আহ্বান করতেছে, এই কথা শুনলে লঙ্কাপুর, আমাদের এই লঙ্কাপুরের সকল শিশু কি করবে, হাসবে। ছাড়ো পথ, অর্থাৎ পথ ছাড়ো, আসিব ফিরিয়া এখনই, অর্থাৎ আমি এখনই ফিরে আসব, দেখিব আজি, আজকে আমি দেখব কোন দেব বলে, কোন দেববল মানে হচ্ছে কি দেবতার বলে, অর্থাৎ কোন দেবতার বলে, আজকে আমি দেখব যে কোন দেবতার বলে বিমুখে সমরে মরে সৌমিত্র কুমুতি, সৌমিত্র কুমুতি, কুমুতি মানে কি ছেলে, আর সৌমিত্রী মানে কি সৌমিত্রের ছেলে। তাহলে বুঝছো সৌমিত্রের ছেলে, সৌমিত্রের এই ছেলের নাম হচ্ছে কি লক্ষণ, তাহলে সৌমিত্রী, লক্ষণের মায়ের নাম কি সৌমিত্রী, তাহলে সৌমিত্রীর ছেলে দ্বারা বোঝানো হচ্ছে কাকে, লক্ষণকে। তো বলছে আজ আমি দেখব কোন দেবতার বলে সে আমার সাথে আসছে যুদ্ধ করার জন্য, বিমুখে সমরে মরে সৌমিত্র কুমুতি, অর্থাৎ কোন দেবতার বলে সে আমার কথা, আমাকে কি করছে, আমাকে অস্ত্র ছাড়া আমার সাথে আসছে যুদ্ধ করার জন্য। জি, এটা দুইটা ক্লাস হবে, বুঝছো। সম্বাদ শৃগালে মানে শিয়ালকে কি কখনো বন্ধু পাবে কিনা, মানে তার সাথে কি কখনো একত্রিত হয় কিনা, এটাই বলছে। ওকে, এই অংশটা কি বুঝছো, আমি আবার বুঝাচ্ছি। ক্ষুদ্রমতি নরসুর লক্ষণ, নাহিলে অস্ত্রহীনে যদি কি সে সম্বোধে সংগ্রামে, তা না হলে সে কি আমাকে সংগ্রামের জন্য আহ্বান করে। কহ কহ মহারথী, এ কি মহারথী প্রথা, এটা কি মহারথী প্রথা হইলো। এই কথা শুনে লঙ্কাপুরের সব শিশু হাসবে। ছাড়ো পথ, আসিব ফিরিয়ে এখনই, হ্যাঁ, দেখিব আজ কোন দেব বলে, কোন দেবতার বলে বিমুখে সমরে মরে সৌমিত্র কুমতি, কোন দেবতার বলে আজকে সে কি করে আমাকে এইখানে কি করে আমার সাথে সে যুদ্ধ করতে আসে, কোন দেবতার বলে সে আমার সাথে যুদ্ধ করতে আসে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে আমরা একটু দেখি টাইপ 3 কোশ্চেন সলভ করলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। বলছে রাজহংসের পঙ্কিল সলিলে না যাওয়ার মাধ্যমে কি বোঝানো হয়েছে। রাজহংস পঙ্কিল সলিল ঘৃণা করে, রাজহংস সলিল অপেক্ষা স্বচ্ছ, তারপর হচ্ছে কি রাক্ষস হয়ে অধম মানবের দাস হওয়া, রাক্ষসের মানবের পঙ্কিল পৃথিবীতে যেতে না। তাহলে বলো তো এটার উত্তর কি হবে, বলো তো এটার উত্তর কি হবে। তাহলে এটার উত্তর কি হবে বলতো, রাক্ষস হয়ে অধম মানবের, হ্যাঁ, দাস হওয়া অসম্ভব। ওকে, এরপর আসো শৈবালের দলের দাম বলতে কি বোঝানো হয়েছে, শৈবালের স্রোত, শৈবালের স্তূপ, বদ্ধ জলাশয়। তাহলে বোঝানো হচ্ছে কি শৈবালের দলের দাম দ্বারা বোঝানো হচ্ছে কি বদ্ধ জলাশয়, অর্থাৎ রাজহংস কখনোই বদ্ধ জলাশয়ে যায় না। মহারথী প্রথা বলতে কি বোঝানো হচ্ছে, মহান রথযাত্রা, বৃহৎ রথযাত্রা, শ্রেষ্ঠ রথযাত্রা, শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা। তাহলে বুঝতে পারতেছে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা।
বলছে কহ মহারথী, এ কি মহারথী প্রথা, অর্থাৎ এইটা কি কোনো মহাবীরের আচরণ কি এমন হইতে পারে? ওকে, তো আজকের ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত বললাম, কারণ কবিতাটা অনেক বড়, এক ক্লাস আসলে শেষ করতে গেলে তোমরা আসলে এতটুকু পর্যন্ত নিতে পারবা না। সো আজকের ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু জানিয়ে দাও। নেক্সট ক্লাসে আমরা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, অভিন্ন প্রশ্ন উত্তর এগুলো সলভ করবো। সো হোপফুলি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, যতটুকু পড়িয়েছি কবিতাটা অনেক বড় কবিতা, আমরা 2টা ক্লাসে ইনশাল্লাহ কবিতাটা শেষ করব, ঠিক আছে? সো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি, এবং নিয়মিত ক্লাসগুলো করবা, নিয়মিত এক্সামগুলো দিবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।